রাষ্ট্রবিজ্ঞান ক্লাস 11 সেমিস্টার 1 তোমাদের চতুর্থ অধ্যায় থেকে সংবিধানের ধারণা, সংজ্ঞা এবং শ্রেণীবিভাগ যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়টা আলোচনা চলছে। আজকে এই অধ্যায়টি আলোচনার শেষ পাঠ। অনেকগুলো পাঠে এই অধ্যায়টিকে আলোচনা করা হয়েছে। আমরা আগের দিন 4 নম্বর পাঠে আলোচনা করেছি সুপরিবর্তনীয় সংবিধান এবং দুষ্পরিবর্তনীয় সংবিধানের পার্থক্য এবং তার সঙ্গে সুপরিবর্তনীয় সংবিধান ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের সংজ্ঞা এবং কোন দেশে সুপরিবর্তনীয় সংবিধান দেখা যায় এবং কোন দেশে দুষ্পরিবর্তনীয় সংবিধান দেখা যায় এই বিষয়টা আমরা আলোচনা করেছি। আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব এটা দুষ্পরিবর্তনীয় সংবিধান এবং সুপরিবর্তনীয় সংবিধানের দোষ গুণ বা ত্রুটি, দোষ, সুবিধা, অসুবিধা, এই সমস্ত বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। আলোচনাটা একটু দীর্ঘায়িত হতে পারে কারণ অনেকটাই বিষয় রয়েছে। তোমরা মনোযোগ দিয়ে দেখবে, ঠিক আছে? যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে, লাইক কমেন্ট অবশ্যই করবে, ঠিক আছে? আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি পার্ট 5 জন্য আলোচনা হবে। মানে এটাই আজকের এই অধ্যায়ের শেষ আলোচনা, ঠিক আছে? চলো তাহলে আমরা মূল আলোচনাতে আসি। তাহলে পার্ট 5 আলোচনাতে প্রথম আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধানের সুবিধা এবং অসুবিধা বা গুণ বা দোষ বা ত্রুটি, এই বিষয়টা আমরা প্রথমে আলোচনা করছি। তাহলে তোমরা সুপরিবর্তনীয় সংবিধান কি সে বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। মানে সংশোধনগত দিক থেকে সংবিধানকে যে দুটি ভাগে ভাগ করা যায় তার প্রথম ভাগ হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান। সুপরিবর্তনীয় সংবিধান বলতে যে সংবিধানকে আইনসভায় সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংশোধন করা যায়। এই ধরনের সংবিধানটা দেখতে পাওয়া যায় ব্রিটেন এবং নিউজিল্যান্ডে, ঠিক আছে? তাহলে প্রথমে কি আছে সুপরিবর্তনীয় সংবিধানের গুণ। প্রথম গুণ কি রয়েছে? প্রথম গুণ হচ্ছে সহজে পরিবর্তন করা যায়। সুপরিবর্তনীয় সংবিধানকে সহজে পরিবর্তন করা যায়, মানে সহজে সংশোধন করা যায়। এই ধরনের সংবিধানকে সংশোধন করার জন্য বিশেষ কোনো পদ্ধতির অবলম্বন করতে হয় না। আইনসভায় সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যখন সংবিধান সংশোধন করা হবে তখন তাকে বলা হবে সুপরিবর্তনীয় সংবিধান। তাহলে এটা সহজেই পরিবর্তন করা যায়। মানে সংবিধানটাকে পরিবর্তন বা সংশোধন কোথায় করা যায়? আইনসভাতে। তাহলে আইনসভায় সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যখন সংবিধানকে সংশোধন করা হবে তখন তাকে বলা হবে সুপরিবর্তনীয় সংবিধান। এটা আমরা সংজ্ঞাতে জেনেছিলাম, আর সেটাই হচ্ছে প্রথম সুবিধা বা গুণ, ঠিক আছে? 1 নম্বর। 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে সময় উপযোগী। সুপরিবর্তনীয় সংবিধান সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে। সমাজ পরিবর্তনশীল। সমাজে অর্থনৈতিক বিভিন্ন পরিস্থিতি ঘন ঘন পরিবর্তন হয়। সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এই সুপরিবর্তনীয় সংবিধান নিজেকে পরিবর্তন করতে পারে। এই জন্য এই ধরনের সংবিধানের একটি বিশেষ গুণ হচ্ছে সময় উপযোগী, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে। 3 নম্বর গুণ। 3 নম্বর গুণে কি আছে? জরুরি অবস্থাতে উপযোগী। জরুরি অবস্থা বলতে কি? একটা সংকটকালীন পরিস্থিতি, একটা এমন পরিস্থিতি যেখানে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে না পারলে দেশের অমঙ্গল হবে, দেশের পক্ষে অনেকটাই খারাপ পরিস্থিতি সৃষ্টি হবে। সেই জন্য দেশে যদি সামাজিক অর্থনৈতিক সংকট দেখা দেয় তাহলে তার সঙ্গে সংবিধানটাকে দ্রুত সংশোধন করা যাবে। দ্রুত সংশোধন করা গেলে কি হবে? জরুরি অবস্থাতে যেটা প্রয়োজন সেটা সংশোধন করা যেতে পারবে। তবে এটা মনে রাখতে হবে সংবিধানে যে মৌলিক বিষয়টা রয়েছে সেই মৌলিক বিষয়টা যেন না পরিবর্তন হয়ে যায়। মানে জরুরি অবস্থায় বা সংকটকালীন পরিস্থিতিতে আমি সংবিধানটাকে পরিবর্তন করছি, কিন্তু সংবিধানে যে মৌলিক বিষয় সেই মৌলিক বিষয়টা যাতে না পরিবর্তন হয়ে যায় সেই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে জরুরি অবস্থাতে বা সংকটকালীন পরিস্থিতিতে সুপরিবর্তনীয় সংবিধানকে সহজে পরিবর্তন করা যায় বা সময়ের সঙ্গে সঙ্গে এটা কিন্তু অনেকটাই উপযোগী একটা সংবিধান। এটা ভালো দিক একটা। 4 নম্বর পয়েন্ট, গণবিক্ষোভের সম্ভাবনা কম। এই ধরনের সংবিধানটা সহজেই পরিবর্তন করা যায়। সেই পরিবর্তনশীল হওয়ার জন্য মানুষের যে আশা আকাঙ্ক্ষা ইচ্ছা অনিচ্ছা যেগুলো আছে তার সঙ্গে সুপরিবর্তনীয় সংবিধান সঙ্গতি রেখে চলতে পারে, মানে সামঞ্জস্য বিধান করে চলতে পারে। এর ফলে কি হচ্ছে? মানুষের মধ্যে যে অসন্তোষ, বিপ্লবের যে একটা ভাবনা, এগুলো অনেকটাই কমে যাচ্ছে। মানে এই আশঙ্কাগুলো কমে যাচ্ছে।
মানুষের যখন আশা আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে, তখন যদি সংবিধানটাকে সহজে পরিবর্তন করা যায়, তখন মানুষের মনের মধ্যে আর বিপ্লব করার চিন্তা ভাবনা থাকবে না। এই জন্য এটা পয়েন্টটা করা হয়েছে কি গণবিক্ষোভের সম্ভাবনা অনেকটাই কম। এটা ভালো দিক সুপরিবর্তনীয় সংবিধানের। এরপরে চলে আসি আমরা সুপরিবর্তনীয় সংবিধানের দোষ বা অসুবিধা। সুপরিবর্তনীয় সংবিধানের প্রথম ত্রুটি বা দোষটা হচ্ছে কি অস্থায়ী। যেহেতু এই সংবিধান অস্থায়ী, সেই জন্য এই সংবিধানটাকে সহজেই পরিবর্তন করা যাবে। যদি সহজে পরিবর্তন করা যায়, তাহলে ওই দেশে যে ক্ষমতাশীল দল রয়েছে বা ক্ষমতাশীল গোষ্ঠী রয়েছে, তারা নিজেদের স্বার্থ পূরণ করার জন্য কি করবে, সংবিধানটাকে যে কোনো সময় যে কোনোভাবে পরিবর্তন করে দিতে পারবে। এমনকি সংবিধানের যে মৌলিক কাঠামো আছে, সে মৌলিক কাঠামোকেও পরিবর্তন করে দিতে পারে। এটা সুপরিবর্তনীয় সংবিধানের একটি খারাপ দিক বা দোষের দিক, যেটা কোনোভাবেই ঠিক নয়। 2 নম্বর পয়েন্ট, অগণতান্ত্রিক। সুপরিবর্তনীয় সংবিধান যেহেতু সহজেই পরিবর্তন করা যায়, তাহলে কি হবে, ক্ষমতাসীন দল যারা রয়েছে বা সরকারি যারা রয়েছে, তারা কি করবে, যে কোনো সময় সংবিধানটাকে পরিবর্তন করে দেবে। পরিবর্তন করে দিয়ে তারা কি করবে, জনগণের উপর অত্যাচার সৃষ্টি করবে। মানে ক্ষমতাশীল দল সংবিধানটাকে সহজে পরিবর্তন করে দিয়ে এমন এমন আইন তৈরি করবে, যার দ্বারা জনগণের উপর অত্যাচার করতে পারে। মানে সরকার জনগণের উপর স্বৈরাচারী মনোভাব সৃষ্টি করতে পারে, অত্যাচার করতে পারে। সেই জন্য বলা হচ্ছে এই যে সুপরিবর্তনীয় সংবিধানটা, এটা কিন্তু গণতন্ত্রের পক্ষে অনুকূল নয়, গণতন্ত্রের ঠিক বিপরীত। সুপরিবর্তনীয় সংবিধান যদি পরিবর্তন করে দেওয়া যায়, তখন জনগণের ইচ্ছা অনিচ্ছা যেগুলো রয়েছে, সেগুলোকে সরকার আর কি করবে, প্রাধান্য দেবে না। সেখানে কি হবে, গণতন্ত্র আর দেখা যাবে না। ঠিক আছে, এরপরে রয়েছে 3 নম্বর পয়েন্ট, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার পক্ষে অনুপযোগী। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কি বলা হয়েছিল, কেন্দ্র সরকার থাকবে এবং রাজ্য সরকার থাকবে। সেখানে যদি লিখিত সংবিধান থাকে বা দুষ্পরিবর্তনীয় সংবিধান থাকে, তাহলে প্রতিটা সরকার তার নিজ নিজ কাজ করবে। কেন্দ্র সরকার নিজের কাজ, রাজ্য সরকার নিজের কাজ। কিন্তু সুপরিবর্তনীয় যদি সংবিধান হয়, তখন কি হবে, কেন্দ্র সরকার এমন এমন আইন তৈরি করবে, যেগুলোর দ্বারা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় যে অঙ্গরাজ্যগুলো আছে, সেই অঙ্গরাজ্যগুলোর উপর চাপ সৃষ্টি করবে, প্রেসার ক্রিয়েট করবে, অঙ্গরাজ্যগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। এই বিষয়টা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার কিন্তু পরিপন্থী। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কোনোভাবেই এটা সম্ভব নয়। সেই জন্য সুপরিবর্তনীয় সংবিধান যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পক্ষে কোনোভাবেই উপযোগী নয়। এটা গেল 3 নম্বর। 4 নম্বর দোষ, বিচার বিভাগ দুর্বল। সুপরিবর্তনীয় সংবিধান যেখানে দেখা যায়, সেখানে কিন্তু বিচার বিভাগ অনেকটাই দুর্বল প্রকৃতির হয়। কারণ এইরূপ সংবিধান যে সমস্ত দেশে রয়েছে, সেই সমস্ত দেশের বিচার বিভাগ যে সমস্ত রায়গুলো প্রদান করে, সেই রায় ক্ষমতাশীল যে দল রয়েছে বা সরকার রয়েছে, তাদের মনোপুত নাও হতে পারে, তাদের মনোরূপ রায় বিচার বিভাগ নাও দিতে পারে। তখন কি হবে, তখন ওই ক্ষমতাসীন দল বা সরকার এরূপ সংবিধানটাকে সংশোধন করে দিয়ে বিচার বিভাগের যে রায়টাকে, সেই রায়টাকে অকার্য করে দেবে। তাহলে সুপরিবর্তনীয় সংবিধান এমন একটা বিষয়, যেখানে ঘন ঘন সংবিধানটাকে পরিবর্তন করা যাচ্ছে, সেখানে বিচার বিভাগের কোনো রকম কোনো ক্ষমতা থাকছে না। এটা সুপরিবর্তনীয় সংবিধানের একটা খারাপ দিক বা দোষের দিক। ঠিক আছে, এরপরে আমরা চলে আসি দুষ্পরিবর্তনীয় সংবিধান। দুষ্পরিবর্তনীয় সংবিধান বিষয়টা কি বা তার সংজ্ঞা আমরা দিয়েছি। দুষ্পরিবর্তনীয় সংবিধান দেখতে পাওয়া যায় মার্কিন যুক্তরাষ্ট্রে। ঠিক আছে, এরপর আমরা দুষ্পরিবর্তনীয় সংবিধানের যে দোষ এবং গুণ যেগুলো রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে দুষ্পরিবর্তনীয় সংবিধানের যে গুণ রয়েছে, গুণগুলো আমরা আলোচনা করি। প্রথম গুণ রয়েছে কি, স্থায়িত্ব। দুষ্পরিবর্তনীয় সংবিধান সাধারণ আইন পাস পদ্ধতির মধ্য দিয়ে পরিবর্তন করা যায় না। দুষ্পরিবর্তনীয় সংবিধানটাকে পরিবর্তন করতে গেলে আইনসভাতে বিশেষ বিশেষ পদ্ধতির অবলম্বন করতে হয়। তাহলে ক্ষমতাসীন যে দল রয়েছে বা সরকার যে রয়েছে, তারা কিন্তু ঘন ঘন নিজেদের মতো করে সংবিধানটাকে পরিবর্তন করতে পারে না। সেই জন্য এই ধরনের সংবিধানটাকে স্থিতিশীল সংবিধান বলা হয়েছে। এটা একটা ভালো দিক দুষ্পরিবর্তনীয় সংবিধানের। তারপর 2 নম্বরে রয়েছে কি, সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট। দুষ্পরিবর্তনীয় সংবিধান লিখিত হয়। তাহলে দুষ্পরিবর্তনীয় সংবিধান যদি লিখিত হয়, সমস্ত বিষয় যদি লেখা রয়েছে, তাহলে সেখানে সরকারের কাজ, সেখানে সরকারের ক্ষমতা, সেখানে সরকারের যে বিভিন্ন বিভাগগুলো রয়েছে,
সে বিভিন্ন বিভাগগুলোর নির্দিষ্ট নির্দিষ্ট কার্যাবলী এবং নাগরিক ও রাষ্ট্রের যে কার্যাবলী বা সম্পর্ক, এই সমস্ত বিষয়গুলো কিন্তু লিপিবদ্ধ করা রয়েছে। সেই জন্য দুষ্পরিবর্তনীয় সংবিধানটাকে সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট বলা হয়ে থাকে। এটা একটা ভালো দিক বা দুষ্পরিবর্তনীয় সংবিধানের ভালো গুণ। এরপরে চলে আসি আমরা 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্টে কি আছে? যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পক্ষে উপযোগী। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পক্ষে উপযোগী কেন? দুষ্পরিবর্তনীয় সংবিধান মানে কিন্তু লিখিত হবে। লিখিত সংবিধানে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মধ্যে কি কি কাজ বা তাদের কার্যক্ষেত্রের এলাকা কতটা, সেই বিষয়টা এই ধরনের দুষ্পরিবর্তনীয় সংবিধানে সুস্পষ্টভাবে লিখিত অবস্থায় থাকে। সেই জন্য কেন্দ্র সরকার তার নিজের কাজ, রাজ্য সরকার তার নিজের কাজ করতে পারে। একটা সরকার আরেকটা সরকারের উপর হস্তক্ষেপ করতে পারে না। এমনকি এই যে দুষ্পরিবর্তনীয় সংবিধান মানে লিখিত সংবিধান যেখানে রয়েছে, সেখানে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারগুলির মধ্যে ক্ষমতার বন্টন করা হয়ে থাকে। মানে কে কোন ক্ষমতা ভোগ করবে সেই ক্ষমতাগুলো বন্টন করা হয়ে থাকে। তাহলে এটা একটা ভালো দিক। দুষ্পরিবর্তনীয় সংবিধান যে সমস্ত দেশে রয়েছে সেখানে কিন্তু কেন্দ্র সরকার রাজ্য সরকার নিজ নিজ কাজ করতে পারে। মানে যুক্তরাষ্ট্রীয় যে কাঠামোটা রয়েছে সেই কাঠামোটা নির্দিষ্টভাবে তার কার্য সম্পাদন করতে পারে। 4 নম্বর গুণ বা ভালো দিক, সাংবিধানিক আইন এবং সাধারণ আইনের মধ্যে পার্থক্য করা হয়ে থাকে। এই যে দুষ্পরিবর্তনীয় সংবিধান, এই দুষ্পরিবর্তনীয় সংবিধানে সাংবিধানিক আইন এবং সাধারণ আইনের মধ্যে পার্থক্য নিরূপণ করা হয়ে থাকে। এমনকি এই দুষ্পরিবর্তনীয় সংবিধানে সাধারণ আইনের চেয়ে সাংবিধানিক আইনকে আরো বেশি গুরুত্ব দেওয়া হয়। সাংবিধানিক আইন এবং সাধারণ আইন যে বিষয়টা কি, সে বিষয়টা কিন্তু আমাদের দ্বিতীয় পার্টে আলোচনা করা হয়েছে। সেই দ্বিতীয় পার্টে গিয়ে তোমরা বিষয়টা দেখে নেবে, সাংবিধানিক আইনটা কি এবং সাধারণ আইনটা কি। তাহলে দুষ্পরিবর্তনীয় সংবিধানের গুণগুলো আমরা আলোচনা করলাম। এরপর আমরা চলে আসি দুষ্পরিবর্তনীয় সংবিধানে যে দোষ রয়েছে বা ত্রুটি রয়েছে বা অসুবিধা রয়েছে সেই বিষয়ে। প্রথমে 1 নম্বরে রয়েছে কি? রক্ষণশীল। দুষ্পরিবর্তনীয় সংবিধানের প্রথম একটি ত্রুটি, সেটা কি? রক্ষণশীল। কারণ পরিবর্তনশীল সমাজের সঙ্গে এই দুষ্পরিবর্তনীয় সংবিধানটা নিজেকে পরিবর্তন করতে পারে না। যদি দুষ্পরিবর্তনীয় সংবিধান সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পরিবর্তন করতে পারছে না, সেই জন্য এই ধরনের সংবিধানটাকে স্থিবর সংবিধান বা গতিহীন সংবিধান বলা হবে। এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর দোষ, জরুরি অবস্থায় অনুপযোগী। জরুরি অবস্থা মানেটা কি? জরুরি অবস্থা বলতে একটা সংকটকালীন পরিস্থিতি, রাষ্ট্রে সামাজিক অর্থনৈতিক দিক থেকে সংকট দেখা দিয়েছে, সেই সংকট মোকাবিলা করার জন্য সংবিধান সংশোধন করার প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু দুষ্পরিবর্তনীয় সংবিধান সংশোধন করতে অনেকটাই কিন্তু কষ্টসাধ্য ব্যাপার। তা জরুরি অবস্থা কিন্তু আর বলে কয়ে আসে না, সংকটকালীন পরিস্থিতি বলে কয়ে আসে না, হুট করে উৎপত্তি হয়। তাহলে যদি দেশে হুট করে কোনো সমস্যার উৎপত্তি হয়, তাহলে সেখানে সংবিধানটাকে দ্রুত পরিবর্তন করতে হবে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে সংবিধানটাকে দ্রুত পরিবর্তন করা যাচ্ছে না। এই জন্য এই দুষ্পরিবর্তনীয় সংবিধানটাকে বলা হচ্ছে জরুরি অবস্থার ক্ষেত্রে অনুপযোগী একটি সংবিধান। ঠিক আছে, এটা গেল 2 নম্বর। 3 নম্বর পয়েন্ট, গণবিপ্লবের আশঙ্কা। গণবিপ্লব কখন হবে বা বিপ্লব কখন হবে? যখন জনগণের ইচ্ছা অনিচ্ছা সরকার মেটাতে পারবে না। জনগণের যে প্রয়োজনীয়তা রয়েছে সেই প্রয়োজনীয়তা যখন সরকার মেটাতে পারবে না, তখন জনগণের মধ্যে গণবিপ্লব দেখা দেবে। যদি সংবিধানটাকে সহজে পরিবর্তন করা যেত, তাহলে জনগণের ইচ্ছা অনিচ্ছাটাকে প্রাধান্য দেওয়া যেত। কিন্তু দুষ্পরিবর্তনীয় সংবিধান সহজে পরিবর্তন করা যায় না। সেই জন্য জনগণের যে ইচ্ছা অনিচ্ছাটা আছে, সেই ইচ্ছা অনিচ্ছাটাকে দুষ্পরিবর্তনীয় সংবিধান মান্যতা দিতে পারে না। এই মান্যতা দিতে না পারার জন্য গণবিপ্লবের আশঙ্কা একটা থেকেই যায়। এরপরে রয়েছে 4 নম্বর দোষ, বিচার বিভাগের প্রাধান্য বৃদ্ধি। দুষ্পরিবর্তনীয় সংবিধান যেখানে রয়েছে সেই সংবিধানটাকে আমরা বললাম লিখিত সংবিধান হবে। লিখিত সংবিধান হওয়া মানেই কিন্তু সেখানে বিচার বিভাগের প্রাধান্য বৃদ্ধি পাবে। কারণ বিচার বিভাগের ক্ষমতা, বিচারপতিদের নিয়োগ এবং বিচারপতিদের যে নিজস্ব যোগ্যতা, সেই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে লিপিবদ্ধ করা রয়েছে। তাহলে এইভাবে যদি লিপিবদ্ধ করা থাকে, তাহলে সেখানে স্বাভাবিকভাবেই
বিচার বিভাগের কিন্তু ক্ষমতা বৃদ্ধি পাবে। সেই সমস্ত দেশে, মানে যেখানে দুষ্পরিবর্তনীয় সংবিধান রয়েছে, সেই সমস্ত দেশে আইন বিভাগ যদি কোনো জনবিরোধী আইন তৈরি করে, সেই আইনটা কিন্তু বিচার বিভাগ বাতিল করে দিতে পারে। এটা বিচার বিভাগের একটি ক্ষমতা। মানে লিখিত সংবিধান যেখানে রয়েছে, সেই লিখিত সংবিধান যে দেশে, সেখানে বিচার বিভাগের এটি একটি ক্ষমতা, গুরুত্বপূর্ণ ক্ষমতা। এইভাবে যদি বিচার বিভাগের ক্ষমতা বৃদ্ধি পেতে থাকে, তাহলে আইনসভা কোনোভাবেই তার নিজের কাজ করতে পারবে না। এই জন্য দুষ্পরিবর্তনীয় সংবিধানের বিচার বিভাগের প্রাধান্যটা একটা খারাপ দিক বা ত্রুটির দিক। ঠিক আছে, তাহলে আমরা দুষ্পরিবর্তনীয় সংবিধান এবং সুপরিবর্তনীয় সংবিধানের যে দোষগুণ, সুবিধা অসুবিধা, এই বিষয়গুলো আলোচনা করলাম। তোমরা দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে। ঠিক আছে, এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো, সেই কোশ্চেনের একটা ভিডিও আমরা তৈরি করব। সেইখানে তার ডেসক্রিপশানে এমসিকিউ নোটটা দিয়ে দেব। সেখানে পাসওয়ার্ড দেওয়া থাকবে। সেই পাসওয়ার্ডটা তোমরা কি করবে, এই অধ্যায়ে যতগুলো পার্ট আলোচনা হয়েছে সেই পার্টগুলোর মধ্যে একটা পাসওয়ার্ড দেওয়া আছে, সেই পাসওয়ার্ড দিয়ে পিডিএফটা ওপেন করবে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, বন্ধু বান্ধবদের মধ্যে আলোচনাগুলো শেয়ার করো। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।